রাষ্ট্রপতি পদের জন্য ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়ার পরেই খালি হয়ে গেল এলজিআরডি মিনিস্ট্রি, অর্থাৎ স্থানীয় সরকার মন্ত্রণালয়। সেই মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োগ করা হলো স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেবকে। এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবকে যখন স্বরাষ্ট্রমন্ত্রী থেকে সরানো হলো, তখন আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পদটা খালি হয়ে গেল। সেখানে নিয়োগ দেওয়া হলো শহীদউদ্দিন এনিকে। এই যে মন্ত্রণালয় পরিবর্তন, আমাকে অনেকেই প্রশ্ন করছে সেটাকে আমি কিভাবে দেখছি। তা আমি বললাম যে আমি কিভাবে দেখছি সেই দেখায় কি আসে যায়, কারণ আপনার একটা মূল্যায়ন জানতে চাই। এটা কি কাউকে ছোট করা হইল কিনা, বড় করা হইল কিনা, বা কারোর উপরে আস্থার সংকট দেখা গেল কিনা, এই সমস্ত কথাগুলো তারা প্রশ্ন করে। তা আমি বললাম যে দেখেন, এক কথায় যদি আমি বলি, আমার কাছে মনে হয় যে সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন ওই একই সময়ে উনি পার্লামেন্টের দায়িত্ব পালন করছেন। পার্লামেন্টে উনি ছিলেন স্পোকসম্যান, বিভিন্ন মন্ত্রণালয়ের বিষয়ে উনি কথা বলতেন। অর্থাৎ উনি প্রমাণ করেছেন যে উনি অনেক বিষয়ই চৌকস। এখন আসা যাক স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার সাকসেস কতটুকু। সাকসেস কতখানি এটা একেবারে বলার মতো অবস্থা এই কারণে হয় নাই যে উনি যেহেতু শুধুই স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে ব্যস্ত ছিলেন না, উনি অনেক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন, অনেক বিষয়ে উনি দায়িত্ব পালন করছেন, ফলে হয়তো সঠিকভাবে একাগ্রচিত্ত এটা করতে পারেননি। তাই বলে ব্যর্থ বলবো এই মুহূর্তে সেটা আমি বলছি না, কিন্তু প্রশ্ন হচ্ছে পরিবর্তনটা কেমন হলো। কেউ কেউ বলছেন যে সালাউদ্দিন সাহেবকে এখান থেকে সরাই দেওয়ার মানে হচ্ছেই যে তার ডিমোশন হলো। অনেকে বলতে চান, আমি ব্যক্তিগতভাবে এটাকে ডিমোশন বলতে চাই না, কারণ আমি ব্যক্তিগতভাবে সালাউদ্দিন সাহেবের সাথে আমার যোগাযোগ নাই। বাট উনি একজন বিসিএস ক্যাডার অফিসার, উনি একজন চৌকস ব্যক্তি, এবং উনি প্রতিমন্ত্রী ছিলেন, উনি আগেও এমপি হয়েছেন, এবং উনি এবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতেছিলেন। সেই হিসাবে কোনো সন্দেহ নাই যে উনি অত্যন্ত চৌকস একজন ব্যক্তি। এখন এখান থেকে ছড়াইয়ে যদি ওনাকে এলজিআরডি মিনিস্ট্রি দেন, সেটার মূল্যায়ন যদি আমি করি, তাহলে কি দাঁড়ায়? এলজিআরডি মন্ত্রণালয় এমন একটা মন্ত্রণালয়, সারা বাংলাদেশে গ্রাসরুট লেভেল পর্যন্ত, অর্থাৎ ইউনিয়ন পর্যন্ত পৌঁছানোর একটা সুযোগ এই মন্ত্রণালয়ের মাধ্যমে রাজনৈতিকভাবে। কেননা উনি স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী, যাই বলি না কেন। তা সেক্ষেত্রে কি হয়, তার দলের লোকজনকে সারা দেশে নেটওয়ার্ক তৈরির জন্য সহায়ক, এবং উনি এতদিনে প্রমাণ করেছেন যে হ্যাঁ, উনি এটার জন্য কোয়ালিফাইড। তা সেই বিবেচনায় যদি নেই, তাহলে নিঃসন্দেহে ওনার দলের ভিতরে যে ভাবমূর্তি, এবং উনি অনেকেই ধারণা করছেন ইন অ্যাবসেন্স অফ তারেক জিয়া উনি অনেক বড় বড় দায়িত্ব পালন করবেন, এরকম কথাও আছে বা আমরা দেখছি এরকম বিষয়গুলো চলমান। তা সেক্ষেত্রে পার্টির নেতৃত্ব দেওয়ার জন্য এই মন্ত্রণালয়টা একটা ভালো জায়গা। পাশাপাশি সাধারণত এলজিআরডি মন্ত্রী যারা থাকেন, মন্ত্রী যারা হন, তারাই সাধারণত পার্টির মহাসচিব হন। যদিও আপাতত শোনা যাচ্ছে যে ভারপ্রাপ্ত মহাসচিব আছেন রিজভী সাহেব, কিন্তু যেহেতু এলজিআরডি মন্ত্রী তাকে বানানো হয়েছে সালাউদ্দিন সাহেবকে, সো দেয়ার ইজ এভরি পসিবিলিটি যে হয়তো লং রানে সে হতেও পারেন মহাসচিব। ওই ভবিষ্যৎবাণী এখন করা যাচ্ছে না, কিন্তু একটা হোপ আছে। সেই বিবেচনায় গেলে আমার কাছে মনে হয় যে পার্টিতে তার কর্মকাণ্ড ব্যাপকতা লাভ করার জন্য বা প্রচার করার জন্য, পার্টি কি করার জন্য, আমার কাছে মনে হয় এটা একটা ভালো প্রমোশন ওনার হয়েছে। বাকিটা আমি জানি না, এটা সালাউদ্দিন সাহেব ব্যক্তিগতভাবে কী ভাবেন তার বিষয়ে। এবার আসি শহীদউদ্দিন চৌধুরী এনির ব্যাপার। উনি স্বরাষ্ট্রমন্ত্রী হলেন। ইনফ্যাক্ট মন্ত্রণালয়গুলোর মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয় একটা থ্যাঙ্কলেস মন্ত্রণালয়, কারণ এখান থেকে সুনাম নিয়ে বের হওয়া খুব কঠিন। এখানে পুলিশের কাজ আছে, গ্রেপ্তার করা হয়, ছাড়া হয়, নানান ধরনের ঘটনা। সেক্ষেত্রে কাকে গ্রেপ্তার করলো, কাকে ছাড়লো না, এতে দলীয় ভাবমূর্তি অনেক সময় ক্ষুণ্ণ হয়। যেমন দলীয় কাউকে গ্রেপ্তার করলো, দেখা গেল এমন একটা তদবির আসলো যে তাকে ছাড়া যাচ্ছে না দলীয় হওয়া সত্ত্বেও। সেক্ষেত্রে দলীয় লোক হওয়া সত্ত্বেও শহীদউদ্দিন চৌধুরী সাহেব একসময় মানুষের কি বলে ক্ষুদ্র প্রতিক্রিয়া তার প্রতি হইতে পারে, কিংবা তার প্রতি অসন্তুষ্ট হতে পারে। সেটা এই না যে উনি অযোগ্য। শহীদউদ্দিন চৌধুরী এনি আমার জানা মতে উনি একটা ব্রিলিয়ান্ট ছাত্র ছিলেন, এবং উনি যতটুকু আমার মনে পড়ে কোনো একটা বোর্ডে উনি স্ট্যান্ড করেছিলেন।
সেই হিসাবে উনি মেধাবী ছাত্র, কোনো সন্দেহ নাই। প্লাস উনি ছাত্র দলের সভাপতি ছিলেন অনেক দিন। তো ছাত্র দলের সভাপতি থাকার মানে কি, উনি যতই, আমি জানি না ঠিক কত বছর, 2, 4, 5, 7 বছর থেকে থাকলে, যখন ছাত্র দলের সভাপতি তখন নতুন যারা ছাত্র দলে ঢুকেছে এরকম একটা বিশাল ছাত্র দলের গ্রুপ উনি দেখে আসছেন। আবার ওই সময় যারা উপর দিকের ছাত্র দলের যারা ছিল তাদেরকে উনি দেখেছেন। সেই হিসাবে কি হয় যে ছাত্র দলের নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে তার মতো লোকের একটু দরকার আছে। এই কারণে সাধারণত ক্ষমতাসীন দল যখন ক্ষমতায় থাকে, ক্ষমতাসীন যারা হন, তাদের নিজস্ব দলের মধ্যেও অনেক সময় কোন্দল তৈরি হয়, এবং সেই সমস্ত জায়গাগুলোতে গিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকলেও পুলিশ তখন একটা স্টেপ নিতে দ্বিধাদ্বন্দ্ব করে। কেন দ্বিধাদ্বন্দ্ব করে? দুই দলই তো সরকারি দলের। ঠিক তখন একটা ভালো ভূমিকা রাখার জন্য এই শহীদুদ্দিন চৌধুরী এনি ভালো পারবেন বলে আমার কাছে মনে হয়। এই কারণে যেহেতু সে ছাত্র দলের সভাপতি ছিলেন, 1 নম্বর সে ছাত্র দলের সভাপতি থাকায় কি হবে, ওই জেনারেশনটাতে নিচে নেন, ছাত্র দল যারা করে তাদের সাথে তার একটা সম্পর্ক বা জানাশোনা তাদের আছে, এবং তাদের পালসও বোঝেন, এটাও তাকে সহায়ক হবে। এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালাইতে গিয়ে অনেকগুলো দপ্তর, এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বিজিবি, এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পুলিশ, র্যাব, ইভেন এনএসআই তার অধীনে, পাসপোর্ট তার অধীনে, এয়ারপোর্ট তার অধীনে, সমস্ত ল্যান্ডপোর্ট, এয়ারপোর্ট সবই তার অধীনে। সুতরাং তার পেরিফেরিটা অনেক বড়, এবং এই সমস্ত জায়গায় বড় বড় রাঘব বোয়ালের কাজও আছে, কর্পোরেটরাও কাজ করে, নানান ধরনের কাজ করে। সেখানে উনি কতটা পারবেন কি পারবেন না সেটা হয়তো সময় বলে দেবে। কিন্তু এই মুহূর্তে ছাত্র দলের সাবেক সভাপতি হিসাবে যদি বিবেচনায় নিয়ে থাকে, সেটাও আমার কাছে মনে হয় টু সাম এক্সটেন্ট ভালো হয়েছে। এখন পুরো সরকার কেমন সেই আলোচনায় আমি যাচ্ছি না, আমি বলছি এই মুহূর্তে এই সরকারের যে এই পরিবর্তনটা, মন্ত্রণালয়ের পরিবর্তনটা আমি একটু পজিটিভ দেখছি। এবং প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব আমার কাছে মনে হয় এই মুহূর্তে এই মন্ত্রণালয় বদল বা পুনর্বন্টন এই দুইজনের মধ্যে যেটা করলেন, এটা আমার কাছে মনে হয় ভালো সিদ্ধান্ত হয়েছে। তারপরে বাকিটা তাদের ব্যক্তিগত দক্ষতা এবং তারেক রহমান সাহেবের সাথে তারা পরামর্শ করে কীভাবে করেন সেটা দেখার বিষয়। কিন্তু আমার কাছে মনে হয় পরিবর্তনটা ভালো হয়েছে। আবার অনেকেই তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে একটু বিক্ষুব্ধ ছিল, সেদিক থেকে বিবেচনা নিলেও পরিবর্তনটা দরকার ছিল। তবে আমি মনে করি এই পরিবর্তনে সালাউদ্দিন আহমেদ সাহেব ওনার হয়তো একটা আরও সামনের দিকে আগানোর, অর্থাৎ পার্টির ভিতরে তার হয়তো অবস্থানটা একটা আরও বড় পরিসরে দেখা যাবে বলে মনে হয়, যেহেতু এলজিআরডি মিনিস্টার। আর শহীদুদ্দিন চৌধুরী ইনি পানি সম্পদ মন্ত্রী ছিলেন, সেখানকার কাজগুলো ছিল পানি সম্পদ মন্ত্রী বলতেই দুই দেশের সাথে বেশি কাজ আর নীরব কাজ, আর এখানে তার সরব কাজ হবে। দেখা যাক কি হয়, সময় বলে দিবে। তবে আমার কাছে আপাত দৃষ্টিতে মনে হয়েছে প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তটা আমার কাছে এই মুহূর্তে গ্রহণযোগ্য হয়েছে। জামাত কি ইচ্ছাকৃতভাবে একটা বল বা একটা তাস মেরে দিল যে আমরা একজন বীর বিক্রম উপাধি পাওয়া এবং বিএনপির যে ফাউন্ডার জিয়াউর রহমান সাহেব, সেই জিয়াউর রহমান সাহেবের টুয়াইসই, এবং উনি একজন মুক্তিযোদ্ধা, তাকে মাঠে থ্রো করে দিলেন। মাঠে থ্রো করে দেওয়ার মানে হচ্ছেই মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির প্রতি কোনো কদর দেখা যায় কিনা ক্ষমতাসীন দলের পক্ষ থেকে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন হবে আগামী 20শে আগস্ট। ওই দিন জাতীয় সংসদের অধিবেশন ডাকা হবে, কিন্তু সেখানে প্রধান নির্বাচন কমিশন ওই অধিবেশনে নির্বাচন পরিচালনা করবেন। এটা একটা স্বাভাবিক নিয়ম, স্বাভাবিক প্রক্রিয়া, নির্বাচন হবে। প্রশ্ন হচ্ছে যে নির্বাচনটা কেমন হবে এবং প্রার্থীর বিষয়টা কেমন হবে, এবং সরকারি দলের পক্ষ থেকে যারা আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় আছে তাদের প্রার্থী এখনো বলতে গেলে চূড়ান্ত হয়নি। তারপরেও মোটামুটি ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বিষয়টা নিশ্চিত হয়েছে। পক্ষান্তরে 11 দলীয় যে বিরোধী দল, 11 দলীয় জোট, তারা কিন্তু ইতিমধ্যে তাদের একজন প্রার্থীর নাম উপস্থাপন করে ফেলেছেন। তিনি হলেন কর্নেল অলি সাহেব। কর্নেল অলি সাহেব একজন মুক্তিযোদ্ধা এবং উনি বীর বিক্রম, উনি একজন আর্মি অফিসার এবং উনি জিয়াউর রহমান সাহেবের একজন ফলোয়ার্স বলা চলে, এবং তার চাকরিকালীন সময়ে তার টুয়াইসি ছিলেন। উনি সম্প্রতি জামাতে যোগ দিয়েছেন এবং জামাতের নেতৃত্বে, জামাত এবং এনসিপির পক্ষ থেকে
তাকে মনোনয়ন দেওয়া হয়েছে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য। পাশাপাশি ফখরুল ইসলাম আলমগীর সাহেব একজন বলিষ্ঠ নেতা, বিএনপি ঘরানার, বিএনপির সুখে দুঃখে, বিশেষ করে 16 বছর যে নির্যাতন নিপীড়ন ছিল আওয়ামী লীগের, সেই অবস্থার মধ্য থেকেও তিনি আদর্শচ্যুত হননি এবং বিএনপির পক্ষে লড়াই তিনি করে গেছেন অব্যাহতভাবে। 2026-এর নির্বাচনের পর উনি যথারীতি স্থানীয় সরকারের দায়িত্ব নিয়েছেন। আমি যদি এইভাবে বিশ্লেষণ করতে যাই, দুইজন প্রার্থী এর আদি পরিচয় কর্নেল অলি সাহেব, উনিও কিন্তু বিএনপি ঘরানারই লোক, কিন্তু নির্বাচনের আগে উনি জামাতে যোগ দিয়েছেন। তো সেই হিসাবে যদি আমরা প্রার্থীর চিন্তা করি, কেন কর্নেল অলি সাহেব নিশ্চিত পরাজয় জেনেও প্রেসিডেন্টের পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতেছেন, এটা একটা বিষয় এবং এটা আসলে কি বার্তা দিবে। আর যেহেতু 70 অনুচ্ছেদ, সংবিধানের 70 অনুচ্ছেদ এখনো চলমান এবং এটা এখনো এক্সিস্ট করতেছে, এখনো এটা আছে, সুতরাং দলের বিরুদ্ধে ভোট দেওয়ার কোনো সুযোগ নাই। এই কারণে যে দলের বিরুদ্ধে ভোট দিলে পরে তার সংসদের যে সদস্য পদ সেটা বাতিল হয়ে যাবে। ভোটাভুটিটা আমার কাছে মনে হয় মোটামুটি খুব গোপনীয় কোনো বিষয় নাই, প্রকাশ্যেই দিতে হবে। অর্থাৎ গোপন কক্ষে দিলেও কাকে ভোট দিল সেই বিষয়টা, কোন সদস্য দিল, এগুলা ওখানে বোধহয় আইডেন্টিফাই করা যাবে। সেই বিবেচনায় যদি দেখা যায় তাহলে তো ফখরুল ইসলাম আলমগীর সাহেব কোনো সন্দেহ নাই যে ওনার বিজয় সুনিশ্চিত, যদি উনি চূড়ান্তভাবে মনোনয়ন পান। পাশাপাশি যদি আমি আরেকটা জিনিস দেখি যে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, যেহেতু আওয়ামী লীগ দীর্ঘ প্রায় 53 বছর যাবৎ মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে একেবারে বলিষ্ঠভাবে বলে আসছেন এবং চেতনার নামে কি করেছেন আমরা দেখেছি, বিশেষ করে গত 16 বছর কি করেছেন তো আমরা দেখেছি। এবং শেখ হাসিনা যখন চলে গেল ভারতে আশ্রয় নেওয়ার পর আমরা আবার দেখলাম সেই একই বয়ান, কিন্তু বর্তমান সরকার যারা ক্ষমতায় আছে তারাও কিন্তু প্রচণ্ড রকমের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি না কে, তারপরেও বলছি ওনারা দলীয়ভাবে এস্টাবলিশ করেন যে ওনারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। সেক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে যদি দেখি, বিবেচনায় নিতে যাই, তাহলে তো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসাবে আমি মনে করি, আমার কথায় কিছু আসে যায় না, তবু আমি বলছি যে মেজর হাফিজ সাহেব, তাকে নিয়ে অনেক বিতর্ক আছে। উনি নাকি নানান ধরনের বিতর্ক করেছেন, দলের বিরুদ্ধে অনেক সময় স্ট্যান্ড নিয়েছেন, এই ধরনের কথাও আছে তার সম্পর্কে। কিন্তু প্রশ্ন হচ্ছে ব্যক্তি মেজর হাফিজ কে? উনি একজন আর্মি অফিসার ছিলেন, অর্থাৎ সেনা অফিসার হাফিজ। তারপর যদি আপনি আসেন, উনি একজন মুক্তিযোদ্ধা হাফিজ। তারপরে কি, উনি ছিলেন সাংসদ হাফিজ, উনি ছিলেন ফুটবলার হাফিজ, উনি ছিলেন মন্ত্রী হাফিজ, উনি ছিলেন স্পিকার হাফিজ, বর্তমানে তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ। সেই বিবেচনায় যদি নেওয়া হয়, এবং যেহেতু 11 দলীয় জোটের পক্ষ থেকে একজন মুক্তিযোদ্ধাকে মনোনয়ন দেওয়া হয়েছে রাষ্ট্রপতির পদের জন্য, এবং মুক্তিযোদ্ধার পক্ষের শক্তি হিসাবে যে বয়ান গত 2 বছর যাবৎ আমরা এই সরকার বা এই রাজনৈতিক দল রেখে আসছেন বিএনপি, তো সেই হিসাবে তো মুক্তিযোদ্ধার প্রাধান্য পাওয়া উচিত ছিল। অর্থাৎ তাদের পক্ষ থেকে হাফিজউদ্দিন সাহেবকে নমিনেশন দেওয়াটা যুক্তিযুক্ত হইতো। এখন এটা দলীয় সিদ্ধান্ত, এটা নিয়ে আমার কোনো কথা নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে, জামাত এই প্রার্থী কেন দিল? জামাত কি ইচ্ছাকৃতভাবে একটা বল বা একটা তাস মেরে দিল যে আমরা একজন বীর বিক্রম উপাধি পাওয়া এবং বিএনপির যে ফাউন্ডার জিয়াউর রহমান সাহেব, সেই জিয়াউর রহমান সাহেবের টুয়াইসই, এবং উনি একজন মুক্তিযোদ্ধা, তাকে মাঠে থ্রো করে দিলেন। মাঠে থ্রো করে দেওয়ার মানে হচ্ছেই মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির প্রতি কোনো কদর দেখা যায় কিনা ক্ষমতাসীন দলের পক্ষ থেকে। উল্টো দিকে যদি আমি আসি, তাহলে তো দলের যারা আছেন তারা কি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসাবে বা একজন ব্যক্তি মুক্তিযোদ্ধা হিসাবে, বীর বিক্রম হিসাবে, তারা কি আদৌ কর্নেল অলি সাহেবকে ভোট দিবেন, নাকি দলীয় সিদ্ধান্তে ভোট দিবেন, নাকি দলগতভাবে দলের প্রার্থীর সমর্থন করবেন? তাহলে যদি বিষয়টা এমন হয়, ফলাফল কি হবে? ফলাফল ধরে নিলাম যে ফখরুল ইসলাম আলমগীর সাহেবই পাশ করবেন, তাহলে দেখা যাবে যে মুক্তিযোদ্ধার প্রতি যে সম্মান, তার চেয়েও দল বড় হয়ে যায়, দলের প্রাধান্য বেশি পায়। দলের প্রাধান্য বেশি পাওয়া না পাওয়ায় আমার কিছু আসে যায় না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে একজন বীর বিক্রম যিনি বিএনপি ঘরানার
দীর্ঘ লম্বা ইতিহাস, বিএনপির জন্ম লগ্ন থেকে তথা জিয়াউর রহমান সাহেবের যুদ্ধের ময়দান থেকে এ পর্যন্ত চলে আসা, মাত্র 2026-এর নির্বাচনের কিছুদিন আগে তিনি জামাতে যোগ দিয়েছেন। বাট মুক্তিযুদ্ধ তো সকলের, তো মুক্তিযোদ্ধা বীর বিক্রম সে যদি আজকে পরাজিত হয়, তাহলে এটা কি কোনো বার্তা দিবে জাতিকে যে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে যে যাই করুক না কেন, দলীয় স্বার্থের ঊর্ধ্বে কেউ উঠতে পারে না বা পারবে না? বিষয়গুলো এমন কিনা, প্লাস দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়া বা দলের লোকগুলো, দলের সাংসদরা আদৌ কি মুক্তিযোদ্ধারে ভোট দিতে পারবে? এই প্রশ্নগুলা এখন কিন্তু সামনে চলমান, এবং ফলাফলের পর দেখা যাবে যে ফলাফল তো আমরা মোটামুটি জানি যে ফখরুল ইসলাম আলমগীর সাহেবই হয়তো রাষ্ট্রপতি নির্বাচিত হবেন যদি উনি চূড়ান্তভাবে মনোনয়ন পান। তাহলে বিষয়টা কি এরকম হবে যে আসলে মুক্তিযুদ্ধের বিষয়গুলো কেন গুরুত্ব বহন করে না, এটা শুধু রাজনৈতিকভাবে রাজনৈতিক হাতিয়ার হিসেবেই ব্যবহার হয়, তেমন কিছুই কি হবে? তা না হলে তো কর্নেল অলিকে ডিফিট দেওয়ার জন্য বা মুক্তিযোদ্ধার ক্রাইটেরিয়াকে সমমানের না, তার চেয়ে বরং অনেক বড় ক্রাইটেরিয়াওয়ালা হাফিজউদ্দিন সাহেবকে প্রেসিডেন্ট পদের জন্য মনোনয়ন করলে যুক্তিযুক্ত হইতো বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। তা না হলে হয়তো জামাত এই একটা কার্ড খেলে দিল, যেখান থেকে তারা বলতে পারবে যে মুক্তিযোদ্ধার প্রতি কারো কোনো সম্মান নাই, দলের সিদ্ধান্তই চূড়ান্ত, দলের স্বার্থটাই সবচেয়ে বড়। এটাই বোধহয় প্রমাণ হতে যাচ্ছে।